দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সমসাময়িক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ১/১১ একজন প্রভাবশালী জেনারেল জেনারেল মাসুদ আটক হয়েছেন। শোনা যায় যে এই জেনারেল মাসুদই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নির্যাতন করেছিলেন। আবার বিশিষ্ট সাংবাদিক জনাব আনিস আলমগীর তার একটা ফেসবুক পোস্টে বিস্তারিত বলেছেন যে ১/১১ সময় রাস্তায় রাতে উনি টেলিভিশন অনুষ্ঠান শেষ করে ফেরার পথে এই জেনারেল মাসুদ উনাকে প্রহার করেছিলেন এবং বাজে ব্যবহার করেছিলেন। এখন বিষয়টা হচ্ছে এই জেনারেল মাসুদ ইনি কিন্তু আবার তারেক রহমানের আত্মীয়, কিন্তু ইনি কিন্তু আওয়ামী ঘেঁষা সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। আওয়ামী লীগের সময়ে উনি ৬ বছর অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো উনি খুবই একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন এবং আওয়ামী পন্থী ছিলেন। যাই হোক, এখন ওনাকে আটক করা হয়েছে। এটা নিয়ে চারিপাশে অনেক আলোচনা হচ্ছে, যে ১/১১ সময়কাল নিয়ে আলোচনা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আসলে ১/১১ সময় এরকম নির্যাতনের শিকার কিন্তু বহু মানুষ হয়েছে, অগণিত মানুষ হয়েছে। কারণ ওই সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের সমর্থিত যে সরকার, তারা দেশে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিল। অনেক ক্ষেত্রে তারা সেটা করতে সফলও হয়েছিল। ওই সময় কিন্তু একটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরলতম ঘটনা ঘটে, যে আমাদের দেশের সবচেয়ে বড় যে দুইটা রাজনৈতিক দল, বিএনপি ও আওয়ামী লীগ, তাদের দুই শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া, এই দুজনকেই ওই সময় আটক করা হয়। এবং ওই সময় -2 ফর্মুলা নিয়ে একটা ব্যাপক আলোচনা ছিল। যাই হোক, পরবর্তীতে এই দুই দল এবং অন্যান্য রাজনৈতিক দলের চাপের মুখে ফখরুদ্দিন মঈনুদ্দিন একটা ইলেকশন দেয়। তারপরে তারা একটা সেফ এক্সিট নিয়ে নেয়। এখন ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে এই যে প্রতিহিংসা, ক্ষমতার লড়াই, সেফ এক্সিট, এই রাজনীতি কিন্তু বরাবর থেকেই চলে আসছে। যে যখনই ক্ষমতায় যায় তখনই একটা ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলে। সব ক্ষেত্রে নেতা নেত্রীদের সেটা সামাল দেওয়াও কঠিন হয়ে যায়। দেখুন, আমার কাছে মনে হয় যারা একেবারে শীর্ষ নেতৃত্ব থাকে দলের বা দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে যারা থাকেন, তারা আমার মনে হয় ভালোই চান যে দেশটা খুব ভালো চলুক। কিন্তু দেখেন, তিনি তো একা সবকিছু করতে পারবেন না। যে কোনো কাজ সম্পাদন করতে হবে তার বিভিন্ন লোকজন দিয়ে, মন্ত্রিসভার লোকজন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন লোকজন দিয়ে। কিন্তু তারা যদি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত বা ভালো ব্যক্তি না হন, সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাচিভ করা খুব কঠিন হয়ে যায়, যেটা আসলে আমাদের দেশে সবসময় হয়ে আসছে। ইভেন দেখেন, স্বাধীনতার পরেই বঙ্গবন্ধু একবার বলেছিলেন যে আমি বিদেশ থেকে এত সাহায্য আনলাম, কম্বল আনলাম, আমার কম্বলটা কই? সবাই পায় বিভিন্ন সম্পদের খনি, আমি পেয়েছি চোরের খনি। তো এটা তো উনি একটা বাস্তবতার প্রেক্ষিতেই বলেছিলেন। এটা প্রত্যেকটা আমলেই এটা হয়ে আসছে। দেখুন, প্রতিটা আমলে কিছু খারাপ কাজও হয়, কিছু ভালো কাজও হয়। এখন তো আমাদের দেশে সমস্যা হচ্ছে কি, আমাদের দেশে হচ্ছে দুর্নীতির যে বিস্তার, এটা এতটাই ঘটেছে যে এটা কন্ট্রোল করা যে কোনো সরকার বা যে কারো পক্ষে শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। এবং এই বিস্তার ক্রমান্বয়ে আরো বাড়ছে। কারণ দেখেন, দেশের অর্থ সম্পদ, টাকা পয়সাও সময়ের সাথে সাথে বাড়ছে এবং দুর্নীতির পরিমাণটাও সেভাবেই বাড়ছে। আগে যে চাকরিতে হয়তো 5 লাখ টাকা ঘুষ লাগতো, এখন সেটা হয়তো 15 লাখ টাকা, 20 লাখ টাকা ঘুষ লাগে। এটা তো বাস্তবতা ভাই, এটা আপনারা সবাই জানেন যারা চাকরি প্রার্থী বা সরকারি বিভিন্ন সেবা নিতে যান বা বিভিন্ন প্রজেক্ট পাশ করাইতে যান। টাকা ছাড়া কোনো ফাইল চলে না, কিছুই চলে না।
সীমাহীন দুর্নীতির জন্য বাংলাদেশের যতটা অগ্রগতি বা যতটা উন্নতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু সময়ের সাথে হতে পারে নাই। আমি বলবো কোন সরকারই এই যে সীমাহীন দুর্নীতি এটা কখনো সামাল দিতে পারে নাই। এবং ১/১১ সময়ও তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন শোনা যায় তারাও প্রচুর টাকা পয়সা নিয়ে তারা পরে দেশ ত্যাগ করেছেন। তো আসলে সবই একটা ক্ষমতার যে একটা লড়াই এটা রয়ে গেছে। কখনোই একটা যে দেশে সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু গণতন্ত্র এটা প্রতিষ্ঠিত হোক, এই চেষ্টা হয়তো অনেকে করেছেন, কিন্তু এই চেষ্টা কখনো সফলতার মুখ দেখে নাই। আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে ইউনূস সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদের বেশিরভাগই এখন নীরব হয়ে গেছেন, দুই একজন এখনো মাঝে মধ্যে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। গতকাল একটা বক্তব্য দিয়েছেন জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, উনি সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূসের সরকারের। তো উনি সেখানে বলেছেন যে আওয়ামী ফ্যাসিস্টের সূচনা হয়েছে ১/১১ সময় থেকেই, বা এটাই বেস বা ভিত্তি। দেখুন, উনি তো কোনো রাজনৈতিক নেতা নন, উনি একজন চিত্র পরিচালক ছিলেন, পরে একটা সুযোগ পেয়েছেন উপদেষ্টা হওয়ার, কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। অনেকেই বলেছেন যে উনি শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন, সত্য না মিথ্যা জানি না, কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ কিন্তু আছে। এখন বিষয়টা হচ্ছে, আমার মনে হয় উনি তো কোনো রাজনৈতিক দলও চালান না, কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্তও নন। আমার মনে হয় এই ধরনের বিভিন্ন রাজনৈতিক বা এই ধরনের বক্তব্য ওনার কম দিয়া বা অ্যাভয়েড করে চলাই ভালো। এই বিষয় নিয়ে দেখেন, গোলাম মাওলা রনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, উনি বলেছেন যে এত কথা বলো না প্রিয়, চোরা বালিতে পা দিয়েছো, এর ফল সবাইকেই ভোগ করতে হবে। আসলে রাজনীতি আমাদের দেশে একটা ক্রুয়েল গেম। এখানে যে যায় বেশিরভাগ ক্ষেত্রেই সে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করে, বিরোধীদের দমন পীড়ন করে, কিন্তু এর ফলশ্রুতিতে কি হয়, যখন তার সময়কালটা শেষ হয় তখন সেও কিন্তু বিপদে পড়ে যায়। এটা আপনি দেখেন ১৯৭১ থেকে আপনি হিসাব করেন, এটা হয়ে এসেছে। ইভেন যখন সামরিক শাসন ছিল বাংলাদেশে একটা লম্বা সময়, খুব উথাল পাতালের ভিতর দিয়ে গিয়েছে, তখনও দেখা যাচ্ছে যে একজন একজনকে সরিয়ে দিয়ে বা কু করে ক্ষমতায় চলে আসছে। তো এটার এই বাস্তবতার ভিতর আমার মনে হয় যারা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন তাদের এই যে রাজনীতি, এই রাজনৈতিক বক্তব্যগুলোকে পরিহার করে চলা উচিত। কারণ দেখুন, সময়ের বিবর্তনে কিন্তু পরিস্থিতি বদলায়, পট পরিবর্তন হয়। এখন আপনি ক্ষমতা কিছুদিন আগে ছেড়েছেন, এখন আপনি বেশ একটা আয়েশে আছেন, কিন্তু ভবিষ্যতে আপনার যে কর্মকাণ্ড তার ভিতর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি কিন্তু বিপদেও পড়তে পারেন। পরিশেষে আর একটা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো ডক্টর ইউনূসের সরকার তার শাসনামলে ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। এই অধ্যাদেশগুলা কতগুলা টিকবে বা কতগুলা টিকবে না এই নিয়ে একটা আলোচনা এখন কিন্তু হচ্ছে, কিন্তু সরকার থেকে পুরো পরিষ্কার ইঙ্গিত এখনো দেওয়া হয়নি। সরকার থেকে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধাদের যে ইন্ডেমনিটি যেটা দেওয়া হয়েছে ওটা বহাল থাকবে, ওটা বলা হয়েছে, কিন্তু অধ্যাদেশ তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দেওয়া হয়েছে। এখন অন্যান্য অধ্যাদেশ গুলোর কি হবে এগুলো সরকার সম্ভবত এখন বিচার বিশ্লেষণ করছে, আমরা সামনে জানতে পারবো। এর ভিতর আবার একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে, সেটা হলো আওয়ামী লীগকে যে ব্যান করা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে, আওয়ামী লীগের কর্মকাণ্ড ব্যান, সেটার ও কিন্তু একটা অধ্যাদেশ আছে। এখন ওই অধ্যাদেশ কি এই সরকার রাখবে না বাতিল করবে, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যদি ওই অধ্যাদেশ বাতিল করে তাহলে তো
অটোমেটিক্যালি আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে গেল। কিন্তু ওই অধ্যাদেশ যদি বাতিল না করা হয়, সেক্ষেত্রে তো আমরা দেখব যে আওয়ামী লীগ পরবর্তী কি পদক্ষেপ নেয় বা দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন বিষয়ে যায়, এটাই বাংলাদেশের আগামী 5 বছরের যে রাজনীতি কি হতে যাচ্ছে এটার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। এখন দেখা যাক বর্তমান সরকার কি পদক্ষেপ নেয়। আশা করি তারা সুচিন্তিতভাবে দেশের জন্য যেটা ভালো এবং মঙ্গলজনক হবে সেই পদক্ষেপই নিবে। তো দর্শক, আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানান। আজকে আলোচনা এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন।